দর্শক, আওয়ামী লীগের রাজনীতি যখন মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, ছাত্রলীগ পুরো দলই নিষিদ্ধ দল, সেরকম একটা পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেওয়া হবে কিনা, তারা রাজনীতি করতে পারবে কিনা, পেশাজীবীদের সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না, আওয়ামী লীগকে তো না, আওয়ামী লীগের যারা অনুসারী তাদেরকে প্রার্থী হতে দেয়া হচ্ছে না, তাদের ভোটাররা ভোট দিতে যাচ্ছে না, এরকম দৃশ্য আমরা দেখছি। এরকম দৃশ্য যখন দেখছি তখন একটা প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী লীগ যদি মানে রাজনৈতিকভাবে ফিরে আসে কিংবা ফিরে আসতে চায়, ধরে নেওয়া যাক যে আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তোলা হলো না, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে চাইছে, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল তারা রাজনীতিতে প্রত্যাবর্তন করবে, তারা রাজনীতিতে তাদের যে চিরচেনা রূপ সেই রূপটা দেখাবে, তাহলে কি তাদেরকে প্রতিহত করা কিংবা প্রতিরোধ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা বিএনপির কিংবা বিএনপি সরকারের রয়েছে? এই প্রশ্নটা উঠেছে। কিংবা সরকারের বাইরেও বিরোধী দল সহ যারা সবাই রয়েছে, তাদের সবার কি আওয়ামী লীগের মানে রাজনীতিকে প্রতিরোধ করার মতো ক্ষমতা রয়েছে? এখন অনেকে ভাবতে পারেন যে এই প্রশ্নটা তো একটা অবান্তর প্রশ্ন। অবান্তর প্রশ্ন কেন? কারণ এই তো কদিন আগে 24-এর 5 আগস্টে আওয়ামী লীগের ভয়াবহ মানে ভরাডুবি হলো, পতন হলো, যে পতনের এগেনেস্টে মানে যে পতন ত্বরান্বিত করলো যারা, তারাই তো এখন সরকারি এবং বিরোধী দলে, তো তারা কেন আওয়ামী লীগের ফিরে আসাটাকে রুখতে পারবে না কিংবা প্রতিরোধ করতে পারবে না কিংবা প্রতিহত করতে পারবে না? সেই প্রশ্ন করাটা একটা অবান্তর প্রশ্ন, একটা মূর্খের মতো প্রশ্ন। এই কথা অনেকে বলতেই পারেন, প্রশ্ন করতেই পারেন। সেই ব্যাখ্যাটা খুঁজবো, সেই কারণটা খুঁজবো, কারণ এই বক্তব্যটা আমার বক্তব্য নয়, এই বক্তব্যটা বিএনপির সাবেক নেত্রী, বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য। তিনি সম্প্রতি একটি টক শোতে, আমেরিকার একটি চ্যানেলের টক শোতে এরকম মন্তব্য করে রীতিমতো আকাশ পাতাল কাঁপিয়ে দিয়েছেন। চলুন রুমিন ফারহানা কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইলেন এই বক্তব্যের মাধ্যমে, তার মতামত কি, বাস্তবতা কি, সেগুলো একটু বুঝে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। অনেকেই বলে যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ অনেক বেশি কার্যকর, অনেক বেশি শক্তিশালী। বিরোধী দল হিসেবে বিএনপি অতটা কার্যকর না, শক্তিশালী না, কিংবা অন্য কোনো দলও বিরোধী দল হিসেবে এতটা শক্তিশালী না কিংবা কার্যকর না যতটা আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে কার্যকর এবং শক্তিশালী, যেটা আমরা 2006-এ বিএনপি সরকার পতনের পরে অনেকটা দেখেছি। এই প্রেক্ষিতেই বিবিসি বাংলার সাবেক প্রধান সম্প্রতি মন্তব্য করেছেন যে এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে মানে বরং এটাই দেশের জন্য ভালো যে আওয়ামী লীগ সবসময় যদি বিরোধী দলে থাকতো, তাহলে সরকারি দল একটু মানে ইয়ার মধ্যে থাকতো, একটু ভাবনার মধ্যে থাকতো, একটা টেনশনে থাকতো। সরকারি দলকে টেনশনে রাখা, সরকারি দলকে একটা বিপদের মধ্যে রাখা, সরকারি দল যেন ভুল কিছু করতে না পারে সেরকম মানে তটস্থ থাকা এবং রাখার ব্যাপারে আওয়ামী লীগ যথেষ্ট কার্যকর একটা শক্তি। সেই কারণে তিনি বলেছেন যে আওয়ামী লীগ বরং সবসময় বিরোধী দলে থাকলেই ভালো হয়। কথাটা কেন বললাম? কথাটা এই কারণেই বললাম যে আওয়ামী লীগ মানে যে দলটার বয়স প্রায় 80 বছর হতে চলল, ঐতিহ্যবাহী দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বহু লড়াই সংগ্রাম করা দল, এবং মানে আমরা দেখেছি 96-এ তারা যখন ক্ষমতায় আসলো, 21 বছর অপেক্ষার পরে কিন্তু তারা ক্ষমতায় এসেছে। এই 21 বছরে আওয়ামী লীগকে কিন্তু ভেঙে টুকরো টুকরো করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, এই কাজগুলো করা যায়নি। আবার বিএনপিও অনেক বড় একটা শক্তি, তারা 17 বছর পর এবার ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্যটা রুমিন ফারহানা করছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে, খুবই গুরুত্বপূর্ণ কথা, আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে সেটা ঠেকানোর কোনো পলিটিক্যাল উইজডম, স্ট্রেংথ বা ক্যাপাসিটি বিএনপির নেই। খুবই গুরুত্বপূর্ণ তিনটা শব্দ তিনি ব্যবহার করেছেন। পলিটিক্যাল উইজডম নেই, পলিটিক্যাল স্ট্রেংথ নেই, পলিটিক্যাল ক্যাপাসিটি নেই। অর্থাৎ রাজনৈতিক যে ক্যাপাসিটি কিংবা শক্তি সেটা বিএনপির নেই, যেটা দিয়ে আওয়ামী লীগ যদি মাঠে ফিরতে চায় সেটাকে ঠেকানো যাবে। বিএনপির সাবেক ডাকসাইটে এই নেত্রী যখন এই কথা বলেন, তখন ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবতে আপনি বাধ্য।
বিএনপি কতটা সক্ষম আওয়ামী লীগকে মোকাবেলা করতে পলিটিক্যালি, সেটা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। আবার ওই যে বিবিসি বাংলার সাবেক প্রধানের কথা বললাম যে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে বিরোধী অবস্থানে, সরকার বিরোধী অবস্থানে যখন থাকে তখন অনেক বেশি শক্তিশালী। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, 2024-এর পতনের পরে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থায় কি বলা যায় যে আওয়ামী লীগ ততটা শক্তিশালী, যতটা শক্তিশালী হলে বিএনপি তার ক্যাপাসিটি লেস হয়ে যাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে কিংবা ঠেকাতে? সেই প্রশ্নগুলো আসবে। পাশাপাশি রুমিন ফারহানা চমৎকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান সময়কে কেন্দ্র করে বলেছেন। তিনি বলেছেন বর্তমান সংসদ হচ্ছে আমরা আর মামুরা, এই হচ্ছে সংসদ। এর আগে আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টিকে নিয়ে সংসার করেছে, ঠিক তেমনি বিএনপি জামাতকে নিয়ে আমরা আর মামুরা এরকম সংসদই তৈরি করেছে। ভয়ঙ্কর মানে সমালোচনা এটা। তিনি বলছেন যে গঠনমূলক সমালোচনা করার কথা শুনছি, যা আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টিকে নিয়েও বারবার বলা হয়েছে। জাতীয় পার্টি সম্পর্কে বলা হয়েছে জাতীয় পার্টি গঠনমূলক বিরোধী দল হবে, তারা গঠনমূলক সমালোচনা হবে। তিনি বলছেন গঠনমূলক সমালোচনা কাকে বলে এটা আমাকে আসলে নতুন করে শিখতে হবে। হোয়াট ইজ গঠনমূলক সমালোচনা? আর এই গঠনমূলক সমালোচনা মানে গঠনমূলক সমালোচনা করা কারি, এই ব্যাপারগুলোর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে এই সংসদটা মূলত ভাগ বাটোয়ারার সংসদ, আমরা আর মামুরার সংসদ। সম্প্রতি এই ভাগ বাটোয়ারার সংসদ ব্যাপারে রুমিন ফারহানার এই মন্তব্যের সঙ্গে মিলে যায় সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনিও মন্তব্য করেছেন যে এই সংসদটা নাকি ভাগ বাটোয়ারার সংসদ। কিন্তু আমরা সংসদে তো ওই বিরোধী দলের ওয়াকআউট দেখছি, চরম তাদের কথার যুদ্ধ দেখছি। এগুলো কি ওই WWW ওই গেমের রেসলিংয়ের মতো সাজানো, মঞ্চে সাজানো সব নাটক? আগের রাতে সবই সিলেক্ট হয়ে থাকে, পরের দিন কখন কিভাবে ওয়াকআউট করবে সেগুলো কি? এর আগে এই আলোচনা কিন্তু আরও অনেকেই করার চেষ্টা করেছেন। তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে তখন বলা হতো আমাদের এক থাকতে হবে, অর্থাৎ তাদের যে পক্ষের শক্তিগুলো তাদেরকে বলা হতো আমাদের এক থাকতে হবে, না হলে জামাত শিবির আবার ফিরে আসবে, জঙ্গিরা আবার ফিরে আসবে। এরকম বক্তব্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায়শই বলা হতো। ঠিক একই বক্তব্য এখন কপি করে বলা হচ্ছে। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, নইলে আবার ফ্যাসিস্ট ফিরে আসবে। মানে কি অসাধারণ মিল দেখেন। আওয়ামী লীগ বলেছিল আমাদের মানে জাতীয় পার্টির 14 দল সবাইকে বলেছিল আমাদের মানে যখনই একটু ফাটলের ব্যাপার হতো তখনই বলতো যে আমাদের এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে জামাত শিবির ফিরে আসবে, জঙ্গিরা ফিরে আসবে, তারা আবার লাই পেয়ে যাবে। এখন বলা হচ্ছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জুলাইয়ের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা ফ্যাসিস্ট আবার ফিরে আসবে, ফ্যাসিস্ট আবার মাথা চাড়া দেবে। তার মানে একই ধারার রাজনীতি চলছে, কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলছেন যে একই কাসুন্দি, কোনো পরিবর্তন নেই। এবং মানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের যে দ্বন্দ্বটা সংসদে এবং সংসদের বাইরে দেখা যাচ্ছে সেটা মূলত আর্টিফিশিয়াল দ্বন্দ্ব। ভয়ঙ্কর কথা কিন্তু। তিনি বলছেন যে এটা আর্টিফিশিয়াল দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কোনো বাস্তবতা নেই, এগুলো সবই সাজানো নাটক। অর্থাৎ ওই যে কথাটা একটু আগে বলেছে যে তিনি বলেছেন যে আমরা আর মামুরা সংসদ, এই আমরা আর মামুরা এই ব্যাপারগুলোই হচ্ছে। দর্শক, আপনিও কি তাই মনে করেন? বর্তমান সংসদে সরকারি দল এবং বিরোধী দলের যে অবস্থান, সেই অবস্থানে কি মানে ব্যাপারটাকে কি ওই আওয়ামী লীগ জাতীয় পার্টির সরকারি দল বিরোধী দল ওই রকম অবস্থায় আমরা এখনো বলতে পারি? একই ধারা কি চলছে? এবং এই ধারাতে থেকে রুমিন ফারহানা যেটা বলছেন, অনেকে যেটা বলার চেষ্টা করেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি সত্যিই ফেরে তাহলে 1 ঘন্টাও লাগবে না বিএনপি, জামাত, এনসিপি সহ সমস্ত দল, মানে জামাত নেতৃত্বের 11 দল আর বিএনপি নেতৃত্বের যে কয়টা দল আছে সবাই এক প্ল্যাটফর্মে চলে আসবে, সবাই ঐক্যবদ্ধ হবে এবং সবাই জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। এটা করতে, এই সিদ্ধান্ত নিতে 1 ঘন্টাও সময় লাগবে না। এই আলোচনা যারা করেন তাদের আলোচনাটাও কি তাহলে ঠিক? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গুলশানের সেই চাঁদাবাজির ঘটনা।
আওয়ামী লীগের সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি শাম্মী আহমেদ, তার বাসায় গুলশানে 1 কোটি টাকা, প্রায় 90 লাখ টাকা চাঁদাবাজির যে ঘটনা, সেখান থেকে 40 লাখ টাকা গ্রহণ করা, এই ঘটনাগুলো আমরা দেখেছি। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলন এনসিপির নেতাদের 2 জনকে গ্রেপ্তারের ঘটনা দেখেছি। একেবারে অন দ্য স্পট, হাতে নাতে পুলিশ ধরে ফেলেছিল। এবং ওই ঘটনার সঙ্গে তৎকালীন উপদেষ্টা এনসিপির বর্তমান বেশ ডাকসাইটের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পৃক্ততা আছে, এরকম মানে তথ্য আমরা শুনেছিলাম। ওই ঘটনায় অভিযুক্ত এক আসামি তার ভিডিও বার্তায় এরকম বক্তব্য দিয়েছিলেন। সেখান থেকে আমরা ওই যে হাঁসের মাংস, ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়ার গল্পটাও শুনেছিলাম আসিফ মাহমুদের। সেই শাম্মী আহমেদ সম্পর্কে একটা তথ্য সামনে এসেছে, যেটাকে আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি একটা অডিও তার ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন যে শাম্মী আহমেদ বাংলাদেশে অবস্থান করেই বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এটাকে কি জুলকারনাইন শাহের একটা অপরাধ হিসেবে, ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখছেন, নাকি তিনি এই তথ্যটা এমনিতেই প্রকাশ করলেন? জুলকারনাইন শাহের যখন এই তথ্যটা প্রকাশ করলেন, অডিওটা প্রকাশ করলেন, তখন এমন হওয়ার সম্ভাবনা খুব বেশি, যদি শাম্মী আহমেদ দেশে থেকে থাকেন এতদিন, গত প্রায় 2 বছরে তিনি গ্রেপ্তার না হলেও এখন হয়তো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাটা প্রবল হয়ে দাঁড়ালো। কি কথা, একটা যে অডিও প্রকাশ হয়েছে, বলা হচ্ছে যে শাম্মী আহমেদ তাদের দলের মানে অনলাইন একটা কনভারসেশনে তিনি কথা বলেছেন, সেই অডিওটাই জুলকারনাইন শাহের ফাঁস করেছেন। সেখানে তাকে নানা কথা বলতে শোনা গেছে। শেখ হাসিনা সম্পর্কে যেমন কথা বলেছেন, শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ আছে, এটাও আমরা এই অডিওতে নিশ্চিত হচ্ছি। এবং বিভিন্ন দূতাবাস, অন্তত পৃথিবীর 2টা বড় দেশের দূতাবাসের সঙ্গে তার যোগাযোগের তথ্য তিনি নিজেই দিচ্ছেন। চলুন এই চাঞ্চল্যকর ব্যাপারটা একটু বুঝে ওঠার চেষ্টা করি যে দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে শাম্মী আহমেদকে দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার কর্মকাণ্ড করছে কিনা, এটাতে আওয়ামী লীগের শীর্ষ রাজনীতির, শীর্ষ নেতৃত্বের এক ধরনের সহযোগিতা কিংবা ইন্ধন সেগুলো আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আওয়ামী লীগের সাবেক এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি শাম্মী আহমেদ, যিনি আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন, তার বাসাতে আমরা গুলশানে যে চাঁদাবাজির ঘটনাটা দেখেছিলাম, সেই চাঁদাবাজির ঘটনার পরেই মূলত শাম্মী আহমেদ অনেক বেশি আলোচনায় আসেন। যদিও মানে নিজের বাসায় শাম্মী আহমেদ থাকেন না, পলাতক অবস্থায় আছেন, এরকম বক্তব্য আমরা অনেক আগে থেকেই জানছি। সেখান থেকেই সেই চাঁদাবাজির ঘটনায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পৃক্ততা থাকা, হাঁসের মাংসের গল্প, এগুলো আমরা অনেক শুনেছিলাম। যেহেতু ঘটনাটা পুরাতন হয়ে গেছে, সেহেতু ওই ঘটনা নিয়ে এখন আর তেমন কথা হয় না। এবং এই ঘটনার যিনি আসামি, তিনি জামিন পেয়ে মুক্ত হয়ে এনসিপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিগত নির্বাচনে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করে বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড লাগানোর ব্যাপারও ঘটিয়েছেন, এমনটাও আমরা দেখেছি। সেই শাম্মী আহমেদের একটা অডিও ক্লিপ সামনে এসেছে এবং জুলকারনাইন শাহ সেটা সামনে এনেছেন। জুলকারনাইন সেখানে মানে জুলকারনাইন শাহের এটা দাবি করছেন, আমরাও তার পোস্ট করা অডিও শুনেছি, সেখানে আমরা দেখেছি যে যুক্তরাজ্যের হাই কমিশনার তার সাথে আলাপ এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে তার কথোপকথন, আওয়ামী লীগ পুনর্গঠন নিয়েও আলোচনা, এমনটা দাবি করেছেন শাম্মী আহমেদ। গত 22 এপ্রিল 2026 দলটির অভ্যন্তরীণ গ্রুপে আলাপকালে তিনি এইসব বিষয়ে আলোচনা করেন, এমন নিশ্চিত তথ্য আছে বলে দাবি করছেন জুলকারনাইন শাহ। অর্থাৎ 22 এপ্রিল, এই তো মাত্র কয়েকদিন আগে তাদের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপ আমি জানি না, সেখানে তিনি এই বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের মানে রেকর্ডকৃত অংশ তার হাতে এসেছে। তার মানে আওয়ামী লীগ যে অভ্যন্তরীণ গ্রুপে বিভিন্ন মিটিং সিটিং করছে, টেলিগ্রাম গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যে অন্য বাইরের লোকও ভিড়ে গেছে এবং তারা যে সেখানে গোয়েন্দাগিরি করছে, এটা অনেক আগে থেকেই আমরা টের পাচ্ছিলাম, এবার আবারও সেটা নিশ্চিত হলো।
এটা নিয়ে গণমাধ্যমও খবর করেছে। রূপালী বাংলাদেশের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে দেশে আত্মগোপনে থেকে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রাখছেন শাম্মী আহমেদ। এই প্রসঙ্গে যেটা বলা হচ্ছে যে মানে অডিওতে শাম্মী আহমেদ যেটা বলেন সেটা হচ্ছে যে আমি যেভাবেই হোক প্রকাশ্যে অ্যাম্বাসেডররা আমাদের সাথে কথা বলতে চায় না, কারণ আমরা একটা নিষিদ্ধ সংগঠন, বাট আনঅফিসিয়ালি আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলি, যোগাযোগ করি, তাদের সব কিছু জানাই। আজকে আমার ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে কথা হয়েছে অ্যাজ এ ফ্রেন্ডলি, অর্থাৎ ওই 22 তারিখে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে তার কথা হয়েছে, এটা তিনি দাবি করছেন। কেননা ওরা সবসময় আমার বাসায় আসতো, ওদের সাথে আমার একটা যোগাযোগ ছিল। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যখন আমরা মিটিং করি আমরা নোট নিই। যেমন আপনারা বললেন টপ লেভেলে জানানোর জন্য এটা আমার ডিউটি, অর্থাৎ শেখ হাসিনা তাকে এই দায়িত্ব দিয়েছেন বলেই মনে হচ্ছে তার বক্তব্যে। এটা আমাকে এটা জানাতে হয়, তবে আপনারা যে কথাগুলো বলেন আপনাদের সাথে বলা কথাগুলো আমি নোট নিই, অর্থাৎ আপনারা যা বলছেন সেগুলোও আমরা নোট নিই এবং সেটার একটা সারাংশ সামারি সেগুলো শেখ হাসিনার কাছে তিনি পাঠান, এই দাবি তিনি করেছেন। তিনি বলছেন যে বলবো না আমি সব কথাই লিখি বা রেকর্ড করি না, আমার একটা ডায়েরি আছে, সেখানে আমি আপনাদের কি মেসেজগুলো অর্থাৎ মূল মেসেজগুলো লেখার চেষ্টা করি। আমি নেত্রীকে এটা মুখে বলি না, এর মূল পয়েন্টগুলো আপনাদের সঙ্গে আলোচ্য সূচির বিষয়গুলো তাকে একটা রাইট আপ করে তাকে পাঠায়। এর ফিডব্যাকগুলো কি, এই মিটিং থেকে কি আউটকাম আসলো, নেত্রীরও এত কথা বলার প্রয়োজন বা পড়ার সময় নেই, এই কারণে সামারিগুলো তাকে পাঠানো হয়। আবার যেহেতু ইন্টারন্যাশনাল রিপোর্টগুলো আমরা তাকে পাঠাতে হয়, তাই আমি এগুলো ওনাকে জানাই এবং রিপোর্টগুলো আমি তৈরি করে রাখি যাতে ভবিষ্যতে আপনাদের তথ্য মিস না হয়। আরেকটা কথা বলেছেন ভুলে যাওয়া, আমি একটা কথা আপনাদেরকে বলবো। তিনি তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা নেতাদের ভুলে যান, আপনারা নিজেদের এত ক্ষুদ্র মনে করেন কেন? নেতারা আপনাদের ভুলে যাবে এই সাহস তারা কোত্থেকে পেল? আপনারাই বরং নেতাদের ভুলে যান, আপনাদের নিজেদেরকে এত ক্ষুদ্র ভাবার কারণ নেই। তিনি বলছেন আপনারাই তো আওয়ামী লীগ, আজকে আমরা যারা দেশে আছি আমরাই আওয়ামী লীগ, আমিও আপনাদের সাথে আছি। অর্থাৎ এই বক্তব্যে তিনি দাবি করছেন যে তিনি দেশে আছেন। তিনি তার অডিওতে, এখানে যদিও পুরো অংশটা নাই, পুরো অংশটা আমি শুনেছি জুলকারনাইন শাহের পোস্ট করা অডিওতে, সেই অডিও থেকে আপনারা একটু শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে সত্যিই শাম্মী আহমেদ কথা বলছেন তাদের নিজস্ব কোনো একটা প্ল্যাটফর্মে। একটু শুনে আসুন। আনঅফিশিয়ালি অবশ্যই আমরা তাদের সাথে কথা বলি, যোগাযোগ করি। আমি শুধু নেত্রীকে মুখে বলি না, আমি ওনাকে এটার একটা ছোট্ট বুলেট পয়েন্টের মধ্যে বা একটা আপনাদের মিটিং এর আলোচ্য সূচিটা কি ছিল এবং তার আপনাদের ফিডব্যাক গুলো কি এবং এই মিটিং থেকে কি আউটকাম, আমাকে আবার ইন্টারন্যাশনাল লেভেল রিপোর্ট গুলো তাকে পাঠাতে হয়। তার বক্তব্যের মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে অত বেশি মিশি না, আমি রেগুলারলি পার্টি অফিসে কিংবা ধানমন্ডির অফিসে যাই না, আমার অত পার্টি অফিসের সঙ্গে কিংবা নেতৃবৃন্দের সঙ্গে সম্পৃক্ততা নেই, কারণ আমাকে নেত্রী একটা বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমার নিজেকে এক ধরনের হাইড করে রেখে আমাকে অনেক কাজ করতে হয়। অর্থাৎ শাম্মী আহমেদের এই কথাতে বোঝা যাচ্ছে যে তাকে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল কানেকশনের ক্ষেত্রে ব্যবহার করেন, যদিও ওই দায়িত্ব দলেরও ওই রকম দায়িত্বই তিনি পালন করছেন এবং সেই দায়িত্বটা তাকে দিয়ে পালন করানো হয়, সেই বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে তার কথা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের হাইকমিশন থেকে তাকে ফোন দেওয়া হয়েছিল, ফোন দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য কথা বলা হয়েছে যে আপনারা আওয়ামী লীগ পুনর্গঠনের ট্রাই করেন, আপনারা বিকল্প নেতৃত্বের চেষ্টা করেন, এরকম কথা আমেরিকার হাইকমিশন থেকে যে তাকে বলা হয়েছে সেটাও তিনি বলছেন। এবং তিনি এই রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব, সেই তত্ত্ব তিনি মানেন না, তিনি বিশ্বাস করেন না। আওয়ামী লীগের একমাত্র নেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বেই আওয়ামী লীগ সংগঠিত হবে, এরকম বক্তব্যও তিনি দিয়েছেন।
এখন জুলকারনাইন সাহেব যেটা পোস্ট করলেন সেটার মাধ্যমে তিনি মূলত দাবি করার চেষ্টা করছেন বোধহয়, সেটা হচ্ছে যে দেশে থেকেই শাম্মী আহমেদ কিভাবে আন্তর্জাতিক যোগাযোগগুলো মেনটেন করছেন, আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা করছেন, এত বড় কর্মযজ্ঞ করছে অথচ পুলিশের চোখে পড়ছে না। সম্ভবত তার মানে অলিখিত কিংবা উজ্জ বাক্যগুলো এমনই। এরপরে কি আমরা এরকমটা দেখব যে এই অডিও যখন জুলকারনাইন সাহেব ফেসবুকে পোস্ট করলেন তখন পুলিশ এখন তৎপর হবে কোথায় শাম্মী আহমেদ আছেন তার মানে জায়গা ট্রেস করে তাকে গ্রেপ্তার করার ঘটনা কি আমরা খুব দ্রুতই দেখব? দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ যারা নির্বাচনের পরে বিএনপি সরকার আসার পরে আওয়ামী লীগের অতি উৎসাহী নেতাকর্মী যারা ভাবছেন যে তাদের রাজনীতিতে ফিরে আসাটা এখন মাত্র সময়ের ব্যাপার, বিএনপি তাদেরকে রাজনীতি করার সুযোগ খুব সহসাই দেবে, তাদের বোধহয় ধারণাগুলো এবং রাজনৈতিক প্রজ্ঞাগুলো সঠিকভাবে তারা কাজে লাগাতে পারছেন না। কারণ এর আগে একাধিকবার বলেছি, আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দলটির নাম বিএনপি। সুতরাং বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের ব্যাপারে সব কিছু ভুলে গিয়ে আওয়ামী লীগের ব্যাপারে উদার নীতি দেখাবে, প্রফেসর ইউনূস যে বুলডোজার চালিয়েছে আওয়ামী লীগের রাজনীতির উপরে, সেখান থেকে বিএনপি একেবারে রিভার্স অ্যাঙ্গেলে কাজ করবে, এই কথা যারা মনে করেন, বিশ্বাস করেন কিংবা ভাবনার মধ্যে আনেন, তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে বোধহয় সন্দেহ পোষণ করা যেতেই পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? শাম্মী আহমেদ কি সত্যি আন্তর্জাতিক লবিংয়ের ব্যাপারটা করছেন? যখন শেখ হাসিনার মন্ত্রীদের মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, বহু মন্ত্রী প্রতিমন্ত্রী বিদেশে পালিয়ে থেকে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যন্ত এখন পর্যন্ত সবাই অ্যাক্টিভ হননি। এই কিছুদিন আগে কিছু মন্ত্রীকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হতে দেখলাম, অনেক দিন পরে স্বয়ং তাদের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে হঠাৎ করে আকাশে উদয় হতে দেখলাম, উদয় হয়েই নিজেকে এখনও তিনি সাধারণ সম্পাদক সেই দাবি করলেন, তারপরে দেখলাম যে হঠাৎ করে আবারও উধাও হয়ে গেলেন, তার কথা বলা বন্ধ হয়ে গেল। তাহলে কি শাম্মী আহমেদের মতো এই পর্যায়ের নেতা নেত্রীদেরকেই শেখ হাসিনা এই মুহূর্তে কাজে লাগাচ্ছেন কিংবা মানে বিশ্বাসযোগ্যতার মধ্যে আনছেন? শাম্মী আহমেদ তার অডিও যে বার্তা মানে অডিও যে রেকর্ড, সেই রেকর্ডে তাকে এটাও বলতে শুনেছি যে শেখ হাসিনা তাকে প্রচণ্ড স্নেহ করেন, ভালোবাসেন এবং শেখ হাসিনা মানে সবসময় শাসন করেন, মানে মায়ের মতো শাসন করেন, এরকম বক্তব্যও তিনি দিয়েছেন। আবার এটাও বলেছেন যে তাই বলে তার সব কথাই আমি মেনে নিই না, মাঝে মাঝে আমিও বলি যে না, আপনার এই মানে উদার নৈতিক এই ধারণা আপনার ঠিক না, এটা এরকম না, এটা এরকম হবে, এরকম খোলামেলা কথা তাকে বলতে শোনা গেছে। এরকম খোলামেলা কথা সাধারণত ইনডোরে ঘরোয়া মানে পারিবারিক মিটিংয়ে হওয়ার কথা, কিন্তু এরকম অনলাইন প্ল্যাটফর্মে এরকম খোলামেলা কথা বলার ফলে তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে এখানে অন্য কেউ আড়ি পেতে থাকতে পারে, ওত পেতে থাকতে পারে, রেকর্ড করতে পারে এবং সেই রেকর্ডটা সরকারের বিভিন্ন সংস্থার কাছে চলে যেতে পারে। এরপরের স্টেপ কি তাহলে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? মানে যে তথ্যগুলো আমরা জানতে পারছিলাম না, অর্থাৎ আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতারা আন্তর্জাতিক লবিংগুলো মেনটেন করছে, এখন কি মনে হচ্ছে যে সেই দলে শাম্মী আহমেদ একটা বড় নাম, যিনি কিনা দেশেই আছেন বলে তিনি নিজেই দাবি করছেন? দেশে থেকে কিভাবে এতদিন গ্রেপ্তার এড়িয়ে থাকতে পারলেন, সেটাও তো একটা বড় ব্যাপার। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।